পূর্ণাময়ী অন্তিম পর্ব প্রথম অংশ। ক্লান্ত হয়ে চেয়ারে দপাস করে বসে পড়ল ইন্সপেক্টর হৃদয়। পুরো শরীর ঘেমে একাকার, হাতে তালুর দিকে তাকিয়ে দেখে লাল হয়ে গেছে। কয়েকবার জোরে জোরে নিঃশ্বাস ফেললো, তারপর চোখ তুলে তাকালো। রিমান্ডে থাকা ছেলেটার দিকে তাকিয়ে ভাবছে, তার রিমান্ডে কেউ 1 ঘন্টা টিকে থাকতে পারে না। 2-4টা বাড়ি মারলে সব বলে দেয়। সে জায়গায় এই ছেলে গত 2 দিন ধরে কীভাবে টিকে আছে, সব নির্যাতন সহ্য করে নিল। মুখ দিয়ে কোনো আর্তনাদ করছে না। সেখানে উপস্থিত হলো ইন্সপেক্টর রাফি, অফিসার আরিফ। রাফি প্রশ্ন করল, ইন্সপেক্টর সে কি মুখ খুলেছে? না। কেন আর্তনাদ করছে না? বুঝতে পারছি না, সে মানুষ নাকি পাথর? অফিসার আরিফ বলল, আপনার রিমান্ডে তো কেউ টিকতে পারেনি, তাহলে এবার কি আপনি হেরে গেলেন? এই ছেলে জিতে গেল। ইন্সপেক্টর রাফি বলল, ছেলেটাকে উঠে বসাও। হৃদয় ও আরিফ অনেক কষ্টে তাকে তুলে দেয়ালে হেলান দিয়ে বসায়। রিমান্ডে পরে শরীর নীল হয়ে গেছে, শরীরের কিছু কিছু অংশ রক্তটা জমাট বাঁধা গেছে। হৃদয় বলল, তাকে আর রিমান্ড দেওয়া যাবে না, তাহলে সে মারা যাবে। রাফি চেয়ার টেনে ছেলেটার মুখোমুখি বসে হাতে দেখতে পায় ধূসর রঙের শাড়ির টুকরো আর শুকনো বকুল ফুলের মালা। রাফি বলল, তার হাত থেকে এগুলো নেও নাই কেন? হৃদয় উত্তর দিল, অনেক চেষ্টা করছি স্যার। রাফি একটু ঝুঁকে ছেলেটাকে প্রশ্ন করলো, কী নাম তোমার? ছেলেটি পারাক্রান্ত কণ্ঠে উত্তর দিল, আমি মাহি বিন চৌধুরী। বাবা মায়ের নাম ফারজাদ চৌধুরী, মায়ের নাম অন্নপূর্ণা দেবী ওরফে আসমা। সবাই অবাক হয়ে নিজেদের মুখের দিকে তাকালেন। অন্নপূর্ণা দেবী ওরফে আসমা, এই নামে জীবনে প্রথম শুনলেন। রাফি আবার প্রশ্ন করলো, বাসা কোথায়? শান্তিনগর। সবার সামনে রাস্তায় একজনকে খুন করেছো কেন? আমি একজনকে খুন করিনি, 2জনকে খুন করেছি। রাফি কিছু একটা চিন্তা করে আবার প্রশ্ন করলো, আরেকজনকে? মাহি কয়েক সেকেন্ড থেমে উত্তর দিল, আমার বাবা ফারজাদ চৌধুরী। ইন্সপেক্টর রাফি বসা থেকে উঠে দাঁড়ালেন। দ্রুত অফিসারদের নিয়ে বের হয়ে নিজের চেম্বারে গেলেন। চেম্বারে বসে আদেশ দিলেন, শান্তিনগরের পুলিশ স্টেশনে খবর পেলেন, চৌধুরী বংশের সব খবর আমার চাই। আরিফ বলল, এখনই যাচ্ছি স্যার। ঘণ্টাখানিক পর আরিফ ফিরে এসে বললেন, আমি চৌধুরী বংশের সব খবর নিয়েছি স্যার। তারা কেউ বেঁচে নেই। ফারজাদ চৌধুরী আর পূর্ণা খুন হয়েছে, আর অন্নপূর্ণা দেবী ওরফে আসমা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। রাফি বলল, কি বলছো? সত্যি তাদের পরিবারে কেউ বেঁচে নেই স্যার। সবচেয়ে ভয়ঙ্কর অবাক করা বিষয় হলো, পূর্ণা হচ্ছে মাহি বিন চৌধুরী। সে একজন আইনজীবী ছিল। 2 বছর আগে সে দেশব্যাপী আলোচনায় ছিল, খবরের কাগজে লেখা হয়েছে সে শিশু পাচার চক্রের নেতা উস্তাদ ছিল। রাফি হতভম্ব হয়ে যায়। এটা কি করে সম্ভব? একজন আইনজীবী কি করে অপরাধী হয়, তা আবার শিশু পাচার চক্রে? একটু থেমে, অফিসার আরিফ, 2 বছর আগে শান্তিনগরে পুলিশের দায়িত্বে কে ছিল? অফিসার রুবেল। তাকে আসতে বলুন। পাশে থেকে ইন্সপেক্টর হৃদয় উত্তর দিল, আমি যতটুকু জানি 2 বছর আগে অফিসার রুবেল চাকরি থেকে পদত্যাগ করেছে। আরিফ বলল, সে এখন তার ছেলেকে নিয়ে শহরের বাইরে থাকে। হৃদয় অবাক স্বরে বলল, এটাই অসম্ভব। সে বিয়ে করেনি, একজনকে ভালোবাসত। সে মেয়ে আত্মহত্যা করেছিল, তাকে না পেয়ে সারা জীবন একা থাকার সিদ্ধান্ত নিয়েছে। রাফি বলল, রুবেলকে নিয়ে আসুন, সব উত্তর পাওয়া যাবে। আচ্ছা স্যার। আধা ঘন্টা পরে ইন্সপেক্টর রাফি মুখোমুখি হয় মাহির। মাহি দয়ের মতো করে বসে মাথা নিচু করে রেখেছে। রাফি বলল, মাহি বিন চৌধুরী, আপনার স্ত্রী পূর্ণার কথা কি মনে আছে? মাহি চোখ তুলে তাকালো। হাতে থাকা পূর্ণার শাড়ির টুকরো আর বকুল ফুলের মালার দিকে তাকিয়ে বলল, আমার মায় বিচুকির পূর্ণাময়ী, আমার আলোকিত চাঁদ। তাহলে এগুলো আপনার স্ত্রীর? এত ভালোবাসতেন তাকে, তার জন্য আপনার এই অবস্থা? একটু থেমে আবার বললেন, নারীরা এমনি সত্যি ভালোবাসার মূল্য দেয় না। এই আপনাকে দেখুন, খুনি বানিয়েছিল। সে তো আসামি ছিল, শিশু পাচারকারী। তাকে কিভাবে আপনি ভালোবাসলেন? মাহি ক্ষিপ্ত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে চোখ দিয়ে গিলে ফেলবে। কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে হিংস্র পশুর মতো রাফির উপর ঝাঁপিয়ে পড়ে। 2 হাতে গলা চিপে ধরে চিৎকার করে বলছে, আমার পূর্ণাময়ী আসামি নয়, শিশু পাচারকারী না, ও নিষ্পাপ, পবিত্র। রাফি নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করছে। চিৎকার শুনে দৌড়ে আসে হৃদয় আর আরিফ ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু তাদের শক্তি মাহির সঙ্গে পেরে উঠছে না পেরে আরিফ লাথি মারতে শুরু করে। পেটে কয়েকবার লাথি লাগতে মাহি ক্লান্ত হয়ে ছেড়ে ফ্লোরে শুয়ে পড়ে আর বলতে থাকে, আমার পূর্ণাময়ী নিষ্পাপ, পবিত্র। রাফি কাশতে কাশতে বলেন, এখানে কেউ আর একা আসবে না, আর বললেও পূর্ণার কথা তার সামনে বলবে না। তারা বেরিয়ে পড়ে। আরিফ কারাগারের দরজা বন্ধ করে দেয়। গত 2 দিনের রিমান্ডে একটু শব্দ করেনি, কিন্তু পূর্ণার বিরুদ্ধে কিছু বললে সে কাউকে ছাড় দেবে না। পূর্ণার জন্য পুরো পৃথিবী জ্বালিয়ে দিতে পারে। রাফি বলল, অফিসার রুবেল আসছে? হৃদয় জবাব দিল, পথে আছে। পুলিশ স্টেশনে উপস্থিত রুবেলের সঙ্গে 4 বছরের এক মিষ্টি ছেলে। সবাই তাকে স্বাগতম জানালো। রাফি বলল, বসুন অফিসার। হৃদয়ের দিকে তাকিয়ে রুবেল বলল, কত বছর পর দেখা তোমার সঙ্গে, এখনও কি রিমান্ড কি হিসেবে আছো নাকি? হৃদয় হেসে বলল, এবার আমি হেরে গেছি। এখন প্রেমিক পুরুষ হারিয়ে দিয়েছে, আমার রিমান্ড সহ্য করে নিয়েছে। রুবেল হতভম্ব হয়ে প্রশ্ন করলো, তুমি মজা নিচ্ছ আমার সাথে? এটা কি সম্ভব? কে সেই ছেলে? তাকে দেখতে চাই। হৃদয় দৃঢ় কণ্ঠে বলল, কি যেন নামটা বলল? মাহি বিন চৌধুরী। রুবেল চমকে ওঠে। কি বলবে বুঝতে পারছে না। একটু সময় নিয়ে আরিফকে বলল, আমার ছেলেটাকে অন্য রুমে নিয়ে যান। ইন্সপেক্টর আরিফ বলল, আচ্ছা। ছেলেটা হাত ধরে, এসো বাবা আমার সাথে। হৃদয় প্রশ্ন করলো, আমি জানি তুমি বিয়ে করনি, তাহলে এই ছেলেকে? মাহি আর পূর্ণার ছেলে মিহির।
উপস্থিত সবাই কয়েক মিনিটের জন্য চুপ থেকে রাফি প্রশ্ন করলো, আপনি তাহলে তাদের চিনেন? অনেক কাছ থেকে সব শুনতে চাই। তাহলে যেতে হবে 9 বছর পূর্বে মাহি আর পূর্ণার প্রথম দেখা। ধীরে ধীরে রুবেল সব ঘটনা বলল, শুরু থেকে তাদের সপ্তম বিবাহ বার্ষিকী পর্যন্ত। ইন্সপেক্টর রাফিউর হৃদয় নিস্তব্ধ হয়ে গেছে, তাদের চোখে অশ্রু টলমল করেছে। ভাবছে এত নিখুঁত প্রেম ছিল তাদের। পূর্ণা তার পুরো পরিবারকে হারিয়েছে, সে কি করে একজন আসামি হয়? রাফি প্রশ্ন করলো, সপ্তম বিবাহ বার্ষিকীর দিন কি হয়েছিল? কেন পূর্ণা খুন হলো? ফেরজাদকে মাহি কেন হত্যা করলো? আসমা আত্মহত্যা করলো কেন? রুবেল বলল, এই উত্তর শুধু দুজন জানে, আসমা আর মাহি। কীভাবে অফিসার? আসমা তার চিঠিতে সব লিখে গেছে, সেই চিঠি কোথায় শুধু মাহি জানে। হৃদয় বলল, মাহি মুখ খুলছে না, তার কাছ থেকে আমরা কিভাবে জানবো? আমি কথা বলবো। ঠিক আছে, চলুন তাহলে এই রহস্য সমাধান করি। রুবেল কারাগারে গেল। মাহিকে দেখে তার হৃদয়টা জ্বলন্ত আগুনের শিখার মতো জ্বলছে। যে ছেলেটাকে কেউ কখনো চোখ তুলে কথা বলতে পারেনি, একই হাল তার। পরনের হাফ প্যান্ট, পুরো শরীর রক্ত জমাট বেঁধেছে। কাঁদস্বরে বলল, আহ, আমি কোন মাহিকে দেখছি? রুবেল মাহির পাশে বসলো। একে একে সব ইন্সপেক্টর একটু দূরে ফ্লোরে বসলো। এই প্রথম আসামির জন্য তাদের মায়া হচ্ছে। রুবেল সময় নিয়ে দৃঢ় কণ্ঠে বলল, গত 1 বছর তুমি কোথায় ছিলে? মাহি কোনো উত্তর দিল না। রুবেল আবার প্রশ্ন করলো, পূর্ণাকে দেখতে ইচ্ছে করে না? সে তো তোমার অপেক্ষায় আছে। মাহি তাকালো রুবেলের দিকে, জবাব দিল, পূর্ণা তো আমার সাথেই আছে সব সময়। সেদিন কি হয়েছিল মাহি? মাহি কিছুক্ষণ চুপ থেকে চোখ বন্ধ করে ফিরে গেল অতীতে। সেদিন তাদের ভালোবাসার গড়, পূর্ণাহির প্রেম অপেক্ষা করছিল মাহি। অপরদিকে পূর্ণা এক লোকের পিছনে দুর্গে চলে যায়। গোপন সুড়ঙ্গে আটকা পড়ে পূর্ণা। সেখানে উপস্থিত হয় শিশু পাচারকারী নেতা ওস্তাদ। বললেন, স্বাগতম পূর্ণা, তোমাকে ওস্তাদের সাম্রাজ্যে স্বাগতম। পূর্ণা তাকে চিনে ফেলে। বিশ্বাসঘাতক, তাহলে আপনি এতদিন আমার সাথেই ছিলেন? ওস্তাদ হাসতে হাসতে বলল, স্বাগতম আমার প্রিয় বৌমা। পূর্ণার পায়ের নিচের মাটি সরে যায়। চারদিক থেকে দুর্গ ঘিরে ধরেছে। পূর্ণা ক্ষিপ্ত দৃষ্টিতে দৌড়ে ওস্তাদকে ধাক্কা মেরে বলল, বিশ্বাসঘাতক ফেরজাদ, আমি আগেই সন্দেহ করেছিলাম। ফেরজাদ এগিয়ে এসে পূর্ণার হাত পিঠের দিকে চেপে ধরে, থামো বৌমা, এত উত্তেজিত হচ্ছ কেন? পূর্ণা নিজেকে ছাড়ানোর জন্য অনেক চেষ্টা করছে। ফেরজাদ তাকে ধরে রাখতে পারছে না। চিৎকার করে বলল, কে আছিস? রশি নিয়ে আয়। মোহন রশি নিয়ে প্রবেশ করে। পূর্ণা অবাক চোখে তাকিয়ে বলল, মোহন, তাহলে তুই অবিশ্বাসঘাতক? মোহন চেয়ারে বসে হাত পা বেঁধে ফেলে পূর্ণার। ফেরজাদ বলছে, বৌমা, আমি তোমাকে আগে অনেক সতর্ক করেছিলাম, তোমার কৌতূহলকে নিয়ন্ত্রণ রাখো। পূর্ণা উচ্চস্বরে বলছে, আপনার দুজন নিকৃষ্ট। কীভাবে এই বাচ্চাদেরকে আটকে রাখছেন, তাদের আঘাত করছেন? বাচ্চারা নিষ্পাপ, পবিত্র, ওদেরকে ছেড়ে দিন, এত নির্দয় হবেন না। ফেরজাদ আদেশ দিল মোহনকে, একটা চেয়ার নিয়ে আয়, বৌমার সব কৌতূহল দূর করি। আমার বৌমা একজন আইনজীবী, লোকে বলো ডাক্তার আর উকিল, আর এর কাছে কিছু গোপন রাখতে নেই। মোহন অন্য রুম থেকে চেয়ার এনে দিল। পূর্ণার মুখোমুখি বসলো ফেরজাদ। মোহন বলল, ওস্তাদ, একটা সমস্যা হয়ে গেছে। ফেরজাদ তীক্ষ্ণ চোখে তাকে, কি হয়েছে? 3 জন বাচ্চা মারা গেছে, আর 2 জনের অবস্থা বেশ খারাপ, যে কোনো সময় মারা যাবে হয়তো। তাহলে তাদের কষ্ট দিয়ে লাভ নেই, মেরে ফেল। তারপর 5টা চোখ, কিডনি আলাদা করে সংরক্ষণ করে ঘরে রেখে আয়। ঠিক আছে, মোহন চলে যা। পূর্ণা চিৎকার করে বলছে, এটা করবেন না, ওদের ছেড়ে দিন, মারবেন না। ফেরজাদকে উদ্দেশ্য করে বলছে, শয়তান, নিকৃষ্ট খুনি। পূর্ণার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে ফেরজাদ। এইসব কথায় তার কিছু যায় আসে না। বলল, বৌমা, আমাকে প্রশ্ন করো, কি জানতে চাও আমার থেকে? আগে বাচ্চাদের ছেড়ে দিন। এটা অসম্ভব, এমনিতেই তুমি আমার ব্যবসার অবস্থা খারাপ করে ফেলেছ। এই বাচ্চাদের কথা ছাড়ো, এরা কেউ তোমার সন্তান না। একটু থেমে ফেরজাদ আবার বলতে শুরু করলো, ও, আমি তো ভুলেই গিয়েছিলাম, তোমার তো নিজের সন্তানের থেকে অনেক সন্তানের প্রতি ভালোবাসা বেশি। উদাহরণ হচ্ছে আলী। আপনি আমার সন্তানের নাম মুখে নেবেন না। আরে, তোমার কাছে কে পাঠিয়েছে? আমি ওস্তাদ। আলীকে গুপ্তচর হিসেবে তোমার কাছে পাঠিয়েছে আমাকে খোঁজ খবর এনে দিতে, কিন্তু ও তোমার ভালোবাসায় মুগ্ধ হয়ে আমাকে হুমকি দিতে লাগলো। ফেরজাদ রাগান্বিত হয়ে দাঁড়িয়ে পকেট থেকে সিগারেট বের করে জ্বালিয়ে বলছে, এই পৃথিবীতে কারো উপকার কেউ মনে রাখে না। শালা আলীকে আমি খাইয়ে বড় করলাম, আর ও আমাকে হুমকি দিচ্ছিল। মেজাজটা চড়ে গেলে দিলাম মেরে। পূর্ণা চোখ থেকে শুধু অশ্রু ঝরছে। স্থির চোখে তাকিয়ে আছে ফেরজাদের দিকে। এ কোন ফেরজাদ? যাকে পূর্ণা বাবা বলে ডাকতো সে লোক হতে পারে না। ফেরজাদ সিগারেট শেষ করে আবার চেয়ারে বসলো। পূর্ণা প্রশ্ন করলো, শিমুল ভাইকে আপনি মেরেছেন? হ্যাঁ, ওই পাগলটা নিজের মৃত্যু নিজেই ডেকে এনেছিল। তবে শিমুলের মৃত্যুর জন্য তুমি দায়ী বোমা। তোমার কৌতূহল কি দরকার ছিল শিমুলকে নিয়ে গোপনে এই দুর্গে প্রবেশ করা? তবে মানতে হয়, এই পাগলটা বেশ বুদ্ধিমান, তোমার থেকে বেশি। সে পরের দিন জামাই সেজে আমার মেয়েকে বিয়ে করতে না গিয়ে দুর্গে আসে বাচ্চাদের বাঁচাতে। পূর্ণা দাঁতে দাঁত চেপে শুনছে তার কথা। ইচ্ছে করছে এই মুহূর্তে ফেরজাদকে শেষ করে দিতে, কিন্তু পারছে না। পূর্ণার হাত পা বাঁধা। ফেরজাদ বলল, আমার শিক্ষিত আধুনিক মেয়েকে পাগলের সাথে বিয়ে দিতে রাজি হয়েছি। কোথায় আমরা কাছে কৃতজ্ঞ থাকবে তা না, আমার সাম্রাজ্যে হাত দিয়েছে। পূর্ণা বলল, আপনার মেয়ে কথা একবার ভাবলেন না? শিরিনের মানসিক অবস্থার জন্য আপনি দায়ী, তার জীবন শেষ করে দিয়েছেন। ফেরজাদ বিরক্তি স্বরে বলল, আহ, বোমা উপদেশ শুনতে চায় না, তোমার উচিত আমার কাছে কৃতজ্ঞ থাকা।
পূর্ণা মৃদু হেসে, আমি আপনার কাছে কেন কৃতজ্ঞ থাকবো? পূর্ণার মুখের সামনে এসে ফিসফিস করে ফেরজাদ বলল, তোমাকে আজমিরের হাত থেকে কে বাঁচিয়েছে? আমি বোমা। পূর্ণা তীক্ষ্ণ চোখে তার দিকে তাকিয়ে ফেরজাদের মুখে থুতু দিয়ে বলল, আপনি এক নিকৃষ্ট বাবা, নিজের হাতে সন্তানকে খুন করেছেন। পূর্ণার গাল চেপে ধরে ফেরজাদ, আজমির হাসান আমার সন্তান না, তারা মারা গেলে আমার কিছু যায় আসে না। মিথ্যা বলছেন আসমা আম্মা, আমার আসল রূপ দেখলে হয়তো মরে যাবে। আর যদি জানে তার সন্তানদের আপনি হত্যা করেছেন, এখন আবার স্বীকার করছেন। ফেরজাদ একটু দূরে গিয়ে উচ্চস্বরে হাসলো। তার হাসির অর্থ হচ্ছে আসমা সব জানে। পূর্ণা অবাক হয়ে প্রশ্ন করলো, আম্মা কি সব জানে? ফেরজাদ চেয়ার টেনে আবার সামনে এসে বলল, তাহলে এবার তোমাকে আসমার গল্প শোনাই। আসমা হচ্ছে জমিদার কৃষ্ণমোহন রায়ের দ্বিতীয় স্ত্রী অন্নপূর্ণা। আজমির হাসান হচ্ছে কৃষ্ণমোহনের প্রথম স্ত্রীর সন্তান। পূর্ণার মাথা ঘুরছে, কেমন রহস্য, কেমন অতীত। ফেরজাদ আবার বলতে শুরু করলো, এই জমিদারি, ব্যবসা, দুর্গ সবকিছুর মালিক কৃষ্ণমোহন। আমি ছোট থেকে তার সহকার হিসেবে কাজ করছি। কি না করেছি তার জন্য, রক্তাক্ত করেছি, নিজের হাত পরিশ্রম ছিল আমার আর সফলতা তার। সেই বেইমানি করলো, সব সম্পত্তি তার স্ত্রী অন্নপূর্ণার নামে দিল। সহ্য করতে পারলাম না, সে রাতে তাকে খুন করলাম তার স্ত্রীর সামনে। আমার চোখ পড়লো অন্নপূর্ণা দেখে, সেদিন অসম্ভব সুন্দর লাগছিল। তাকে দেখে নিজেকে সামলাতে পারিনি, ঝাঁপিয়ে পড়লাম তার উপর। তারপর তাকে জোর করে বিয়ে করলাম। সেদিন থেকে তার নাম হলো আসমা। তার সাহস নিয়ে আমার সাথে যুদ্ধ করা, তবে ইদানিং সে সাহসী হয়ে গেছে তোমার জন্য বোমা। পূর্ণা কাছে আর বলছে, কত নিষ্ঠুর আপনি, শয়তানকে হার মানাবেন। হঠাৎ বাহির থেকে প্রচণ্ড কিছু কোপানো শব্দ হচ্ছে। পূর্ণা ভয় পাচ্ছে, চারদিকে তাকাচ্ছে। ফেরজাদ বলল, ভয় পেও না, চোখ কিনে আলাদা করছে। পূর্ণা শয়তান বলে চিৎকার করে উঠে ফেরজাদের দিকে এক পা এগোতে চেয়ার নিয়ে পড়ে যায়। ফেরজাদ টেনে উঠায়। পূর্ণা চিৎকার করে বলছে, আমাকে স্পর্শ করবেন না, আপনার নোংরা হাত ধরবেন না, আমার থেকে দূরে থাকুন, বাধা অবস্থায় তোমার তেজ কমে না বোমা। ফেরজাদ চেয়ারে বসে গভীর মনোযোগ দিয়ে নেতিবাচকভাবে তাকিয়ে আছে পূর্ণার দিকে। পূর্ণা তীক্ষ্ণ দৃষ্টিতে উচ্চস্বরে বলল, এমনভাবে তাকিয়ে আছেন কেন? তাকাবেন না আমার দিকে শয়তান। ফেরজাদ মৃদু হেসে, তোমাকে অনেক সুন্দর লাগছে, চোখ সরানো যাচ্ছে না, অবিকল দেখি তোমার মা নিরুপমার মতো। পূর্ণা তার মায়ের নাম শুনে হতভম্ব হয়ে তাকিয়ে আছে। মিনিট কয়েক পর প্রশ্নগুলো, আমার মাকে কি করেছিলেন? ফেরজাদ কণ্ঠস্বর নরম হয়ে যায়, তার তাকানোর দৃষ্টিভঙ্গি বদলে যায়। চোখ অশ্রু নিয়ে বলল, নিরুপমা আমার তরুণ বয়সের প্রেম, তাকে প্রথম দেখায় ভালোবেসে ফেলি। পরিচয় গোপন রেখে ফেরজাদ চাকলাদার হয়ে বিয়ের প্রস্তাব দেয়। বিয়ের দিন সে পালিয়ে যায়, আমার জন্য বউ সেজে বিয়ে করে জলিলকে। পূর্ণা কাঁদতে কাঁদতে বলল, তাই আমার মাকে মেরে ফেললেন বিয়ে করতে পারেন নাই বলে? না, আমি জানতাম না ওইটা তার বাড়ি, আমি গিয়েছিলাম তোমাকে অপহরণ করতে। পূর্ণা, শুনেছি ওই বাসায় ছোট সুন্দরী মেয়ে আছে, তাকে অপহরণ করতে পারলে অনেক টাকায় বিক্রি করতে পারবো। বেশ কয়েকদিন নজরে রেখেছিলাম। সেদিন বাসায় সে একা ছিল। গভীর রাতে ঘরে প্রবেশ করতে বটি দিয়ে নিরুপমা আমার ঘাড়ে আঘাত করে। চোখে স্পষ্ট কিছু দেখতে পারছিলাম না, তার মুখটা না দেখে আমি ছুরি দিয়ে আঘাত করি, সে মাটিতে পড়ে যায়। তারপর দেখি সে আমার নিরুপমা। বুকের ভেতরটা হাহাকার করে ওঠে। পাশে তার সুন্দরী মেয়ে ছিল, দেখতে তার মতোই, তাই অপহরণ করতে পারিনি। সে মেয়েকে দেখার জন্য আশাকে আদেশ করলাম জলিলকে বিয়ে করতে। সেদিন থেকে তোমাকে চোখে চোখে রেখেছি। তোমার মাঝে নিরুপমাকে খুঁজে পাই, তাই কৌশলে মাহির সাথে তোমার বিয়ে দেই, যেন প্রতিদিন আমার নিরুপমাকে দেখতে পাই। পূর্ণা কাছে আর ভাবছে, জন্ম থেকে আমার জীবন রহস্য ছিল, কেন এত রহস্য? পূর্ণা কয়েক মিনিট চুপ থেকে বলল, আশা মা আপনার হয়ে কাজ করেছিল, তাকে কেন মারলেন? সে আমাকে পছন্দ করতো, ভালোবাসতো, আর আমি নিরুপমাকে। সে তোমাকে মেরে ফেলতে চেয়েছিল পূর্ণা, সহ্য সীমা পেরিয়ে গিয়েছিলাম, আমার ব্যবসার ঝামেলা শুরু করে দিয়েছিল। আপনি তাকে মারলেন আর কারাগারে গেল মাহি। তোমাকে রাখতে চেয়েছিলাম যাতে শিক্ষা পাও আর এইসব থেকে দূরে থাকো, কিন্তু আমার ছেলেটা তোমাকে অন্ধের মতো ভালোবাসে, সেটাই ওর কাল হয়ে দাঁড়ালো। ফেরজাদ করুণ স্বরে, আহ মাহি, আমার ছেলে, কলেজার টুকরা। পূর্ণা একটু চুপ থেকে চিন্তিত স্বরে বলল, মাহির প্রতি আপনার এত ভালোবাসা কেন? সে তো আজমির আর হাসানের মতো আপনার পালিত ছেলে। ফেরজাদ একটু সময় নিয়ে উত্তর দিল, মাহি আমার আপন ছেলে, আমার রক্তের। পূর্ণা চমকে উঠে উচ্চস্বরে বলল, এটা হতে পারে না, অসম্ভব, আপনি মিথ্যা বলছেন। মিথ্যা না বৌমা, মাহি আর শিরিনেরা দুজন আমার আর আসমার সন্তান। তাহলে সে পালিত ছেলে হিসেবে বড় হলো কেন? আসমা তাকে জন্মের পর সরিয়ে ফেলেছে, আমার থেকে দূরে সরিয়ে দিয়েছে, তারপর আয়শা আশ্রম থেকে বড় হয়। আসমা জানতো সে আমাদের ছেলে, লুকিয়ে লুকিয়ে তাকে দেখতে যেত। একদিন ধরা পড়ে যায়, সব স্বীকার করে, তারপর মাহিকে নিয়ে আসি। পূর্ণা বলল, আমি এখন বুঝতে পারছি ফেরজাদ উস্তাদ, আপনি আম্মাকে ভয় দেখে চুপ করে রেখেছিলেন। আপনি কেমন বাবা? মায়ের কাছ থেকে সন্তানকে দূরে রেখেছেন, তাকে পরিচয় দিতে দেননি, সন্তানের ঘ্রাণ অনুভব করতে দেননি, ঘৃণা হচ্ছে আপনার উপর। পূর্ণা প্রশ্ন করলো, এবার বলুন তো আপনার পরিচয় কে কে জানতো? ফেরজাদ উত্তর দিল, শুধু আসমা। তাহলে মোহন? সে কাল জানতে পেরেছে। আর আমার প্রিয় বৌমা আজকে? আজমির হাসান আর আশা, তারা ওস্তাদকে কেউ চিনত না। পূর্ণা দাঁতে দাঁত চেপে বলল, ইবলিশ।
মন খাবার নিয়ে প্রবেশ করে। ওস্তাদ খেয়ে নিন। আমার বৌমাকেও খাবার দাও। পূর্ণা ভাবছে এই সুযোগ হাতছাড়া করা যাবে না, কৌশলে মুক্ত হওয়ার এখনই সময়। বলল, আমি কিভাবে খাবো, আমার তো হাত বাঁধা। ফেরজাদ মোহনকে বলল, বৌমার বাঁধন খুলে দে। মোহন বয়ে বয়ে বলল, ওস্তাদ যদি কিছু করে? ভয় পাওয়ার কিছু নেই, পারবে না। মোহন বাঁধন খুলে দিল। পূর্ণা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। মোহন আর চোখে তাকিয়ে দূরে সরে গেল। মুক্ত হয়ে পূর্ণা উঠে দাঁড়ালো, হাতের দিকে তাকালো, লাল হয়ে গেছে, পা ফুলে গেছে। ফেরজাদকে বলল, এখন আমাকে নিয়ে কী করবেন? মেরে ফেলবেন নাকি রহিমার মতো সারা জীবন বন্দি করে রাখবেন? ফেরজাদ হেসে বলল, আরে বোমা, তুমি দেখছি রহিমার কথা বলো না। এই লুবি এক মহিলা, সে কিন্তু জানতো তোমার মায়ের সাথে কি হয়েছে, তারপরও টাকার জন্য চুপ ছিল। আমাকে হুমকি দিচ্ছিল তাকে লাখ টাকা দিলে চুপ থাকবে, যদি না দেয় পুলিশকে সব বলে দিবে। তাই তাকে না মেরে কঠিন মৃত্যু দিয়েছি। পূর্ণা হেসে বলল, এখন আমার সাথে কি করবেন সেটা বলুন। আর চোখে পূর্ণা দেখলো টেবিলের উপর ছুরি আছে, সেটা নিতে হবে। তাই ফেরজাদকে কথা ব্যস্ত রাখছে। কথা বলতে বলতে সুযোগ বুঝে ছুরি হাতে নেয়। ফেরজাদ এগিয়ে আসার জন্য পা বাড়ায়। পূর্ণা বলল, কাছে আসবে না, ওইখানে দাঁড়ান। ফেরজাদ দাঁড়িয়ে যায়, তার পিছনে একটু দূরে মোহন। ফেরজাদ ক্ষুদ্র স্বরে বলে, এজন্যই তোমাকে বেঁধে রাখা উচিত, তুমি সম্মান পাওয়ার যোগ্য না। কথা শেষ না করে মোহন পিছন থেকে ফেরজাদকে ছুরি মারে। পূর্ণা উচ্চস্বরে হেসে বলল, সাবাস মোহন, দেখেছেন ফেরজাদ সাহেব, আপনার বিড়াল আপনাকে মেয়াও বলছে। মোহন ক্ষুদ্র স্বরে বলল, আমি জমিদার মোহন চন্দ্র রায়, আজমির আর হাসানের চাচা। আমার ভাতিজাদের হত্যা করেছিস, বৌদিকে নির্যাতন করেছিস, তোকে ছাড়বো না ওস্তাদ। ফেরজাদ ঘুরে কৌশলে মোহনের পেটে ছুরি মারে। মোহন মেঝেতে বসে পড়ে। আরেকবার তাকে ছুরি মারতে যায়, তখনই পূর্ণা পিছন থেকে পিঠে ছুরি মারে আর বলে, এটা আমার মাকে হত্যা করার জন্য। আবার পিঠ থেকে ছুরি বের করে একইভাবে আবার আঘাত করে বলে, এটা আমার শিমুল বাইকে হত্যা করার জন্য। ফেরজাদ দুর্বল হয়ে পড়ছে, শরীর থেকে রক্ত ঝরছে, সাদা পাঞ্জাবি লাল হয়ে গেছে। মোহন এই সুযোগ হাতছাড়া না করে আহত অবস্থায় পালিয়ে যায়। পূর্ণা আবার তার পিঠ থেকে ছুরি বের করে আবার মারে, কিন্তু পারেনি। তার আগে ফেরজাদ একই কৌশলে পূর্ণার পেটে আঘাত করে। পেট ছুঁয়ে পিঠ দিয়ে ছুরি বের হয়। ফেরজাদ কাঁদো কাঁদো স্বরে বলল, আমাকে ক্ষমা করো নিরুপমা, আমি আরও একবার তোমাকে মেরে ফেললাম। বলতে বলতে ছুরি টান দিয়ে বের করে ব্যথায় আর্তনাদ করে উঠে। পূর্ণা কাঁপা কাঁপা গলায় বলল, মাহি আমাকে ছাড়বে না, মেরে ফেলবে। মাহি আপনাকে ছাড়বে না, মেরে ফেলবে। ফেরজাদ উচ্চ স্বরে হাসতে হাসতে বলল, তোমার কি মনে হয় পূর্ণা তুমি বন্দি আছো? মাহি সেটা জানে না। আমার উত্তরসূরি মাহি এই সাম্রাজ্যের মালিক, আসল ওস্তাদ। পূর্ণা বড় বড় নিঃশ্বাস আসে। এই কি শুনলো? তার ভালোবাসা বিশ্বস্ত সঙ্গী মাহি বিন চৌধুরী তাহলে আসল ওস্তাদ? পূর্ণা শক্তি হারিয়ে মেঝেতে পড়ে গেল, মুখে উচ্চারণ করলো শেষ কথা। সে বলেছিল, পৃথিবীতে এমন কোনো অস্ত্র নেই ভালোবাসাকে হত্যা করতে পারে। আমি বলছি রয়েছে বিশ্বাসঘাতকতা। ক্ষমা করো পৃথিবী, আমি তাকে ঘৃণা করতে পারিনি। যার বুকে আমার প্রশান্তি, তাকে কি করে ঘৃণা করি? তাকে বলে দিও, ছুরি আমাকে হত্যা করতে পারেনি। তার দেওয়া বিশ্বাসঘাতকতা আমাকে চূর্ণ বিচূর্ণ করে নিষ্ঠুর মৃত্যু দিয়েছে। বাতাসে ভেসে আসছে জলিলের কণ্ঠস্বর, বলছে, আমার মায়াবী চোখের মেয়ে, চলে এসো এই নিষ্ঠুর পৃথিবী ছেড়ে, আমরা তোমার অপেক্ষায়। পূর্ণা মিনমিন স্বরে বলল, বাবা। বলতে বলতে নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। শরীর থেকে বেরিয়ে যায় আত্মা, নিস্তেজ দেহটা পড়ে রইল। শরীরের ধূসর রঙের শাড়িটা রঙে লাল হয়ে গেল। এই নিষ্ঠুর রক্তের খেলায় বলি হলো পূর্ণা। মেঘলা মরিয়ম চলবে।